Hello friends, so today we will be discussing about center of buoyancy. It is a part of the chapter or the topic we are studying is upthrust only. So আমরা এই upthrust-এর মধ্যে center of buoyancy-টা নিয়ে আলোচনা করব এবং তার সাথে আরও দুটো কনসেপ্ট যেটাকে আমরা স্টেবল এবং আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলি, এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সো ফার্স্টে আমরা বুঝবো সেন্টার অফ বুয়ান্সি কী। সেটা বোঝার আগে আমরা সেই বেসিক থেকেই শুরু করব যে একটা পাত্রে জল থাকবে এবং তার মধ্যে একটা ফ্লোটিং বডি। সো হিয়ার উই গো। এই হলো আমার একটা কন্টেনার, এটার মধ্যে আমার একটা কোনো লিকুইড আছে, এবং তার মধ্যে আমার একটা বডি ফ্লোট করছে অথবা ভাসছে। তো এই ক্ষেত্রে আমরা অলরেডি জানি আমাদের বডির উপরে দুটো ফোর্স কাজ করে। একটা হলো ওয়েট অফ দ্য বডি, যেটা নিচের দিকে কাজ করে, আর একটা হলো বুয়ান্ট ফোর্স অথবা যেটাকে আমরা আপথ্রাস্ট হিসেবে জানি। আমরা মেকানিক্সের আন্ডারে এটা অলরেডি পড়ে ফেলেছি যে যেটা আমার ওয়েট থাকে, ওয়েট অফ দ্য বডি দ্যাট অ্যাক্টস অন এ পয়েন্ট, তাই তো? সেই পয়েন্টটাকে আমরা কি বলতাম? সেন্টার অফ গ্র্যাভিটি। এই সেন্টার অফ গ্র্যাভিটিটা বেসিক্যালি সেন্টার অফ দ্য বডিতে লাই করে। একটা সিমেট্রিক্যাল বডি যদি হয় সেখানে সেন্টার অফ দ্য বডিতে সেন্টার অফ গ্র্যাভিটি লাই করে। সিমিলারলি একটা কনসেপ্ট হবে যেটা হলো বুয়ান্ট ফোর্সটা কোন পয়েন্টের উপর অ্যাক্ট করবে। বুয়ান্ট ফোর্সটা অ্যাক্ট করবে সেন্টার অফ বুয়ান্সির উপরে। তো এটা আমরা কি করে বুঝবো? আমি ডায়াগ্রামটা আরেকবার আঁকছি জাস্ট বোঝানোর জন্য। তোমাদের একটু বুঝতে সুবিধার জন্য আমি ডায়াগ্রামটাকে একটু চেঞ্জ করে আঁকছি, ঠিক আছে? সো এটাও একটা ফ্লোটিং বডি, ধরো ওয়াটারের মধ্যে ফ্লোট করছে। তো সেই ক্ষেত্রে এই বডিটার সিজিটা কোথায়? সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি, এই জায়গাটাতে। সিমেট্রিক্যাল বডি, তো তার মোটামুটি একটা মিড পয়েন্টে আমি সেন্টার অফ গ্র্যাভিটিটা পয়েন্ট আউট করেছি এবং এটাকে আমরা জি দিয়ে ডিনোট করব, ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টের উপর আমার কি কাজ করবে? ওয়েট কাজ করবে। আমি দেখাচ্ছি। এই পয়েন্টের উপর আমার কি কাজ করছে? ওয়েট কাজ করছে, ঠিক আছে? এবার দেখো ঠিক করে, এর মধ্যে এই এতটা পার্ট যেটা জলের মধ্যে ডুবে আছে সেটুকুর উপরেই তো আমার বুয়ান্ট ফোর্স কাজ করে। তো তার যে মাঝখানের পয়েন্টটা হবে সেটা হবে আমার সেন্টার অফ বুয়ান্সি। তা সেটা মোটামুটি এরকম একটা জায়গায় আমি বলতে পারি এটা হলো আমার সেন্টার অফ বুয়ান্সি, যেটাকে আমি আজকে বি দিয়ে ডিনোট করব, ঠিক আছে? এবং এই সেন্টার অফ বুয়ান্সির উপরে আমি একটুখানি অ্যাক্ট করছে একদম ভার্টিক্যালি আপ, অ্যাক্ট করছে কে? অ্যাক্ট করছে আমার বুয়ান্ট ফোর্স, ঠিক আছে? সো বেসিক কনসেপ্ট এটা যে দুটো অপোজিটলি ডিরেক্টিং ফোর্স এখানে অ্যাক্ট করছে এই বডিটার উপরে। এবং আমরা জানি এই ফ্লোটিং বডি ইজ এন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এটা নড়াচড়া করছে না, একই জায়গায় আছে। যখনই কোনো জিনিস নড়াচড়া করে না এবং একই জায়গায় আছে, সেখানে আমি কি করতে পারি? ফোর্স ব্যালেন্স করতে পারি। তো তুমি দেখো ইট ইজ এ ইকুইলিব্রিয়াম কন্ডিশন। সো এখানে সেন্টার অফ বুয়ান্সি থেকে যে লাইনটা যাচ্ছে মানে বুয়ান্ট ফোর্স এবং ওয়েট, এই দুটোকে হ্যাজ টু বি ইকুয়াল ফর ইকুইলিব্রিয়াম। এই দুটো হ্যাজ টু বি ইকুয়াল ফর ইকুইলিব্রিয়াম। তাহলে কি হচ্ছে? দুটো ফোর্স দুদিকে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এইটার কোনো লিনিয়ার এদিক ওদিক কোনো মুভমেন্ট হবে না, ঠিক আছে? কিন্তু যদি এই দুটো একই লাইনে না থাকতো, আচ্ছা এই দুটো একই লাইনে থাকার জন্য কি হয়েছে? একে অপরকে ক্যান্সেল আউট করে গেছে, ঠিক আছে? যদি এই দুটো একই লাইনে না থাকতো তাহলে কি হতো? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে FB মানে বুয়ান্ট ফোর্স এবং ওয়েট অ্যাক্টিং অন সেম লাইন। লাইন অফ অ্যাকশান অফ ফোর্সটা সেম আছে, আর লাইন অফ অ্যাকশান অফ ফোর্স সেম থাকার জন্য যেহেতু এরা ইকুয়াল অ্যান্ড অপোজিট বাট সেম লাইন অফ অ্যাকশান, সেই শুধুমাত্র সেম লাইন অফ অ্যাকশানের জন্য নো কাপল ইজ ক্রিয়েটেড।
কাপেল মানে সেই রোটেশনাল মোশন ক্রিয়েট হচ্ছে না। যদি এটা ডিফারেন্ট লাইন অফ অ্যাকশন হতো তাহলে কাপেল ক্রিয়েট হতো, তাই তো? আমরা পড়েছি তো, হোয়াট ইজ এ কাপেল? ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাক্টিং অ্যালং ডিফারেন্ট লাইন, মানে লাইন অফ অ্যাকশন অফ দোজ ফোর্সেস হ্যাজ টু বি ডিফারেন্ট, তাহলে কাপেল হবে। এখানে হবে কে কাকে ঘোরাবে, এদিকে টানছে ওদিকে টানছে, ঘোরানোর কোনো প্রশ্ন উঠছে না। একটুখানি কাপেল সম্বন্ধে যদি আইডিয়াটা একটু দিয়ে দিই, ধরো এটা আছে, এটাতে এই দিকে ধরো তুমি একটা ফোর্স দিচ্ছ আর এদিকে একটা ফোর্স দিচ্ছ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এটার লাইন অফ অ্যাকশন এদিকে, এটার লাইন অফ অ্যাকশন এদিকে, দুটো লাইন অফ অ্যাকশন কিন্তু আলাদা। আর দুটো লাইন অফ অ্যাকশন যদি আলাদা হয় তাহলে ডেফিনেটলি কাপেল প্রডিউস হবে। দেখো এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা কাপেল দেবে, তাই তো? যখনই কোনো কাপেল দেবে তখন কি হবে, যখন কোনো কাপেল দেবে তখন কিন্তু একটা নেট রোটেশনাল মোশন হবে, নেট একটা রোটেশনাল মোশন হবে। দেখো দু টাইপের মোশন আছে, একটা লিনিয়ার অথবা ট্রান্সলেশনাল মোশন এবং আরেকটা কি রোটেশনাল মোশন। তো এটা তো এনশিওর করছে ফোর্স যদি ব্যালেন্স হয়ে যায়, যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাজ করে তাহলে কি হবে, ওটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? কোনটা? লিনিয়ার মোশন হবে না, ঠিক? অথবা লিনিয়ার কোনো অ্যাক্সেলারেশন হবে না, মোশন ধরো অলরেডি আছে। আমি বলছি একটা স্টেডি বডি, কোনো মোশন নেই, ভেলোসিটি ইজ ইকুয়াল টু জিরো। তো সেই কেসে যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স তুমি বডিটার উপর অ্যাক্ট করাও তাহলে সেটার কোনো ফার্দার মোশন হবে না, দ্যাট উইল রিমেন ইন রেস্ট অনলি। এবার যদি ওই লাইন অফ অ্যাকশনটা আলাদা থাকে তাহলে কিন্তু রোটেশনাল মোশন দেখা যাবে, ঠিক আছে? সো বডি উইল নট বি ইন ইকুইলিব্রিয়াম ইফ দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ইজ ডিফারেন্ট, ঠিক আছে? ডিফারেন্ট হয়ে গেলে তখন কিন্তু ইকুইলিব্রিয়াম থাকবে না। তো সেন্টার অফ বুয়ান্সি কী জিনিস একটু লিখে রাখতে পারো। হোয়াট ইজ সেন্টার অফ বুয়ান্সি? ডেফিনেশন চায়, সেন্টার অফ বুয়ান্সি ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ডিসপ্লেসড লিকুইড। সেন্টার অফ বুয়ান্সি ইজ দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ ডিসপ্লেসড লিকুইড। যে পার্ট অফ লিকুইড ডিসপ্লেস হয়ে যাচ্ছে তার যে সেন্টার অফ গ্র্যাভিটিটা ছিল, এইটুকু পার্টের যে সেন্টার অফ গ্র্যাভিটিটা ছিল সেটাকে আমরা বলবো সেন্টার অফ বুয়ান্সি, ঠিক আছে? আচ্ছা, আমরা এগোবো এবার স্টেবল এবং আনস্টেবল ইকুইলিব্রিয়াম সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে? এটা মুছে দিই। দেখো আচ্ছা, কিছুদিন আরেকটা ইম্পর্ট্যান্ট ডিডাকশান আছে, ওটা আমি করবো এখানে, তারপরে নয়তো স্টেবল আনস্টেবলে যাচ্ছি। আরেকটা ইম্পর্ট্যান্ট ডিডাকশান আছে, সেটা কি, এই যে ফ্লোটিং বডি, যে কোনো ফ্লোটিং বডিতে দেখবে ভালো করে, এটা যে কোনো ফ্লোটিং বডিতে আমরা কি শিখেছি, যে কোনো ফ্লোটিং বডিতে ওয়েট উইল বি ইকুয়াল টু আপ থ্রাস্ট, ঠিক আছে? এটা আমরা শিখেছি বারংবার, এই জিনিসটা আমরা ক্লাস 9 থেকে করে আসি। যে কোনো ফ্লোটিং বডিতে ওয়েট ইজ ইকুয়াল টু আপ থ্রাস্ট হুইচ ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য ডিসপ্লেসড লিকুইড, আর্কিমিডিস প্রিন্সিপাল, থ্যাঙ্কস টু হিম, ঠিক আছে? আচ্ছা দেখো এই কেসটার মানেটা কি, এই কেসটার একটা মানে আছে, মানেটা বোঝাচ্ছি। যদি কোনো বডি ফ্লোট করে, ইট ইজ নট এ সিঙ্কিং বডি, যদি ফ্লোট করে, আমরা তো এই ফর্মুলাটাও জেনে গেছি এখন, যে রিয়েল ওয়েট মানে একটা বডির একটা ওয়েট থাকবে যেটাকে আমরা রিয়েল ওয়েট বলছি। এই রিয়েল ওয়েটটা কি, যেটা এমজি হিসেবে নিচের দিকে কাজ করে। ধরো এটা একটা বডি, এটা হলো রিয়েল ওয়েট, ঠিক আছে? মাইনাস রিয়েল ওয়েট মাইনাস উপরের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি আপ থ্রাস্ট, মাইনাস আপ থ্রাস্ট উইল গিভ মি অ্যাপারেন্ট ওয়েট, ঠিক আছে? এটা অ্যাপ্লিকেবল ফর হুইচ কাইন্ড অফ বডি, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস। দেখো আস্তে আস্তে প্রতিটা পেজ খুলে যাবে তোমার কাছে আস্তে আস্তে। এই ওয়েটটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে। আপ থ্রাস্টটা কোন দিকে কাজ করছে, উপর দিকে কাজ করছে। যদি এটা সিঙ্কিং বডি হয়, ধরো যদি সিঙ্কিং যদি বডি হয়, আরামসে সিঙ্কিং যদি বডি হয়, যদি সিঙ্কিং বডি হয় তাহলে কি হবে, তাহলে ওয়েট উইল বি মোর দ্যান আপ থ্রাস্ট, ঠিক? তাহলে ওয়েট উইল বি ওয়েট মাইনাস ইউ ইজ মোর দ্যান জিরো। তার মানে ওয়েট মাইনাস ইউ ইজ এ ফাইনিট পজিটিভ কোয়ান্টিটি। তার মানে এই বডিটাতে একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স আছে, এই বডিটাতে একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স থাকে, এই বডিটাতে থাকবে একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স। আর এই নেট ডাউনওয়ার্ড ফোর্সটাকে আমরা কি বলে থাকি, অ্যাপারেন্ট ওয়েট,
নেট ডাউনওয়ার্ড ফোর্সটাকে আমরা বলি অ্যাপারেন্ট ওয়েট। কেন কি, যখন কোনো সিঙ্কিং বডিকে তুমি জলের মধ্যে রেখে ওয়েট করবে, ডিউ টু দ্য আপথ্রাস্ট অ্যাক্টিং অন দ্য বডি, ওর ওয়েট একটু কম দেখাবে। আর সেটা কতটা দেখাবে? এই অ্যাপারেন্ট ওয়েটটা দেখাবে। এটা বোধহয় তোমরা আগেও জানতে, আমি জাস্ট রিভাইজ করিয়ে দিলাম। কেন আমি এটা করাচ্ছি তার কারণটা হচ্ছিল, যদি ফ্লোটিং বডি হয়, দেখো এই ফর্মুলাটাতে যদি ফ্লোটিং বডি হয় তাহলে দেখো রিয়েল ওয়েট ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট। কারণ ফ্লোটিং বডি তো ডব্লু অ্যান্ড ইউ ইজ সেম, সো ডব্লু ইজ ইকুয়াল টু ইউ, সো ডব্লু মাইনাস ইউ উইল বি জিরো। আর ডব্লু মাইনাস ইউটা কি? অ্যাপারেন্ট ওয়েট। তাহলে ফ্লোটিং বডিতে আমি কি জানলাম? এই যে অ্যাপারেন্ট ওয়েট বলে যে বস্তুটা আছে সেটা ফ্লোটিং বডিতে জিরো। অ্যাপারেন্ট ওয়েট বলে যে বস্তুটা আছে সেটা ফ্লোটিং বডিতে জিরো। ঠিক আছে? তো আমি বলতে পারি যে কোনো ফ্লোটিং বডি, এনি ফ্লোটিং বডি ইজ অ্যাপারেন্টলি ওয়েটলেস। যে কোনো ফ্লোটিং বডি ইজ অ্যাপারেন্টলি ওয়েটলেস। যে বডির উপরে কোনো নেট ফোর্স কাজ করবে না সে তো অটোমেটিক্যালি ওয়েটলেস হয়ে যাবে। ইউ উইল বি স্টেবল, একদম কোনো চাপ নেই, এদিকেও চাপ নেই ওদিকেও চাপ নেই, সব দিকে ওয়েটলেস। হ্যাঁ, পারফেক্টলি ফ্লোটিং কন্ডিশনে আমরা কিসে থাকবো? ওয়েটলেসনেস, উইল ফিল ওয়েটলেসনেস। ঠিক আছে? এটা তোমরা ডেফিনেটলি লজ অফ মোশনও সিমিলার কাইন্ড অফ লিফটের এক্সাম্পলে হয়তো তোমরা পড়ে দেখেছো। সো এবার আমরা এগোবো স্টেবল ইকুইলিব্রিয়াম আর আনস্টেবল ইকুইলিব্রিয়ামে। আচ্ছা, মুছে দিই এটা। চল, আপথ্রাস্টে কিন্তু অনেকগুলো থিওরি পোর্শন আছে যেগুলো আমরা ধীরে 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 করছি, এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় নিউমেরিক্যাল করতে করতে থিওরিটাকে ভুলে যাই। থিওরিটা ভুলে গেলে কিন্তু মুশকিল, কারণ কি, ভালো নিউমেরিক্যালে কিন্তু তোমার থিওরির ইউজ থাকবে। প্রতিটা সাবজেক্টে থিওরি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবে। ঠিক করে থিওরি যদি করা থাকতে পারে তাহলে তুমি নিউমেরিক্যালও এক্সেল করবে। এটা তার মানে এই নয় যে নিউমেরিক্যাল প্র্যাকটিস না করলেও তুমি পারবে, নিউমেরিক্যাল প্র্যাকটিসও করতে হবে। নিউমেরিক্যালের প্র্যাকটিস যখন তুমি করবে, ইউ উইল এক্সেল ইন দ্যাট ইফ ইউর থিওরি ইজ স্ট্রং। ঠিক আছে, চলো নেক্সট যাচ্ছি। দেখো, ধরো একটা বডি আছে, আমি তিনটে কেস নেবো এখানে। একটা বডি আছে এরকম, ফ্লোটিং বডি। এই জায়গায় ধরো বিটা আছে, দিস ইজ মাই সেন্টার অফ বুয়েন্সি অ্যান্ড দিস ইজ মাই সেন্টার অফ গ্র্যাভিটি। সো যদি দেখো সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ বুয়েন্সির মধ্যে থেকে যে ফোর্সগুলো যাচ্ছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। উপরে যাবে আপথ্রাস্ট আর নিচে আসবে আমার ওয়েট। বোথ আর অ্যাক্টিং অ্যালং সেম লাইন, নো রোটেশনাল মোশন, এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে? এবার দেখো, যদি এই বডিটাকে তুমি হালকা করে একটুখানি এদিকে ঠেলে দাও, হালকা করে কোন দিকে ঠেলবে? এদিকটা ঠেলে দাও, দেখি কি হয়। লেখো, হ্যাঁ, ইফ উই টিল দ্য বডি ক্লকওয়াইজ, লেখো ইফ উই টিল দ্য বডি এ লিটল বিট ক্লকওয়াইজ, লিখে তারপরে এই ডায়াগ্রামটা আঁকবে। লিটল বিট ক্লকওয়াইজ, একটুখানি, বেশি না। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? ওকে, দেখা যাচ্ছে কিনা দেখে নিলাম, অল ইজ ওকে। সো এবার কি হবে আমরা দেখি। এবার দেখো ভালো করে, তোমার সেন্টার অফ গ্র্যাভিটিটা মোটামুটি এই পজিশানে থাকবে। মোটামুটি আমি বলছি, মোটামুটি সেন্টার অফ গ্র্যাভিটিটা এই পজিশানে থাকবে। আর এবার সেন্টার অফ গ্র্যাভিটির যে ফোর্সটা আছে ওটা কী ফোর্স? আগে এঁকে নাও। সেন্টার অফ গ্র্যাভিটির ফোর্সটা হলো ডব্লু, তাই তো? সেন্টার অফ গ্র্যাভিটির ফোর্সটা হচ্ছে ডব্লু, এটা সিজি, জি। এবার সেন্টার অফ গ্র্যাভিটির পরে আমাকে সেন্টার অফ বুয়ান্সিটাকে দেখতে হবে। সেন্টার অফ বুয়ান্সিটা কোন পজিশনে থাকবে? তো দেখি, তো ধরো সেন্টার অফ বুয়ান্সিটা, যেহেতু বডিটা একটু এদিকে হেলে গেছে, তাহলে সেন্টার অফ বুয়ান্সিটাও এদিকে হেলবে। ঠিক আছে, সেন্টার অফ বুয়ান্সিটাও কোন দিকে হেলবে? এদিকে হেলবে। সো এদিকে একটু ধরো হেলেছে সেন্টার অফ বুয়ান্সিটা, ধরো এরকম একটা জায়গায় এসছে। ঠিক আছে, এটা একটু এদিকে সরে গেছে।
আচ্ছা, তাহলে এবার বুয়ান্সির এগেনস্টে কি ফোর্স কাজ করে আমরা জানি। বুয়ান্সির এগেনস্টে আমাদের একটু এই দিক দিয়ে আঁকছি, নাহলে আমার আঁকাটা বাজে হয়ে যাবে। আপথ্রাস্ট কাজ করে। ভালো করে লক্ষ্য করো, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম বুয়ান্ট ফোর্স আর ওয়েট ইজ নট অ্যাক্টিং অ্যালং সেম লাইন। মালটাকে কিন্তু ঘোরাবে, ঘোরাবে কি ঘোরাবে না, ঘোরাবে। তুমি কোন দিকে টিল্ট করেছিলে, এদিকে টিল্ট করেছিলে, কিন্তু এইবার নতুন যে পজিশন এলো তাতে ওয়েটটা এইদিকে ঘোরাচ্ছে, মানে ওয়েট ইজ গিভিং অ্যান অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট অ্যান্ড হ্যাঁ, আর আপথ্রাস্ট কি দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। না, ওভারঅল তুমি যে কাপেলটা পাচ্ছ সেটা কি কাপেল, অ্যান্টি ক্লকওয়াইজ কাপেল। তো ঘুরিয়েছিলে কোন দিকে, ক্লকওয়াইজ, কাপেল কোন দিকে পাচ্ছ, অ্যান্টি ক্লকওয়াইজ। লেখো লেখো এগুলো সব। সো এখানে আমি কি লিখতে পারি, সো the couple formed is restoring। কেন রেস্টোরিং, কেন কি এটা, যেদিকে টিল্ট করেছিলে তার উল্টো দিকে ঘোরাচ্ছে। তার মানে যেদিকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলে, তুমি আমাকে এখানে ধাক্কা মারলে, আমাকেও এখান থেকে আবার সোজা জায়গায় পাঠিয়ে দিল। তুমি আমাকে এখান থেকে ধাক্কা মারলে, আমাকে আবার সোজা জায়গায় এভাবে পাঠিয়ে দিল, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে সোজা জায়গায় পাঠিয়ে দিল এটা কি, রেস্টোরিং কাপেল। দেখো এখানে আমি এখানে ধাক্কা মেরেছি, কেউ আমাকে এসে উপর দিকেও মারলো, এখানে আমাকে এখান থেকেও একজন বাঁচিয়েছে। তাহলে কি হবে, এটা রেস্টোর করে দিল আমাকে জায়গায়। তাহলে কি হবে, আই এগেন কাম টু দ্য অরিজিনাল পজিশন, রেস্টোরিং, আর ব্র্যাকেটে লেখো অ্যান্টি ক্লকওয়াইজ। কেন কি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে তাই জন্য, বোঝার জন্য, আর কিছু না। সো brings back in original position, brings back in original position, তাই তো, একদম অরিজিনাল পজিশনে একে আবার ফিরিয়ে আনবে। কেন, কারণ কি কাপেলটা যেটা তৈরি হয়েছে ওটা রেস্টোরিং কাপেল, তাই জন্য ফিরিয়ে আনবে। সো ইট হ্যাজ বিন পসিবল বিকজ দ্য কাপেল ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য টিল্টিং ফোর্স। ঠিক আছে, বোঝা গেল। এটা কি হলো, একটুখানি ঠেললে এটা হলো। আমি যদি বেশি ঠেলে দিই তখন কি হবে দেখি, আমি এখানটা আঁকছি যে বেশি ঠেলে দিলে কি হবে। তো তোমরা নিচে যাবে, নিচে আমি দুটোর মধ্যে কম্পারিজন করার জন্য পাশাপাশি আঁকছি, তোমরা নিচে আঁকো। আগে লেখো ইফ উই টিল্ট ইট মোর, আমরা আরো টিল্ট করলাম। ঠিক আছে, আর একটুখানি দাগটা একটু এদিক ওদিক হয়ে গেছে, ওটা তোমরা ঠিক করে আঁকো, একটা স্ট্রেট হবে একদম। ঠিক আছে, আর একটু টিল্ট করেছি। এবার আমরা দেখব এতটা টিল্ট করাতে আমাদের কি সুবিধা বা অসুবিধা হয়েছে। ফার্স্টে আমাদের দেখতে হবে জিটা কোথায় গেছে আর বিটা কোথায়, ব্যাস, আর কিছু আমার এখানে দেখার নেই। আচ্ছা, এটা নতুন যে বি এর পজিশনটা, এটাকে আমি বি ড্যাশ করলাম। হ্যাঁ, কারণ শুধু বি এর পজিশনটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, জি এর পজিশন কিন্তু সেম আছে। হ্যাঁ, সো এখানে ধরো জি এর পজিশনটা মোটামুটি এরকম জায়গায় দিতে পারি। হোয়াট হ্যাপেন্স টু বি নাও, এটা আমাকে দেখতে হবে যে বিটা কোথায় গেল। আচ্ছা, জিটা আগে এঁকে নিই, জিটা কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, জিটা এদিকে যাচ্ছে। এবার দেখো ব্যাপারটা কি হয়েছে, তুমি কিন্তু আরও ঠেলে দিয়েছো, মানে খুব বেশি ডুবে গেছে, এদিকটা ডুবিয়ে দিয়েছো, একটু ঠেলে ঢুকিয়ে দিয়েছো জলের ভেতরে। তাহলে বিয়ের পজিশনটাও কিন্তু নামবে। বিয়ের পজিশনটা আগে কোথায় ছিল, এখানটায় ছিল, এবার বিয়ের পজিশনটা আরেকটু নামবে। তো ধরো এরকম একটা জায়গা আছে, এটা ঠিক দেখতে ভালো লাগছে না, বাট দ্যাট ইজ হোয়াট ইট ইজ, এরকম জায়গা আছে। ঠিক আছে, বি ড্যাশ, এদিক দিয়ে ফোর্সটা কোন দিকে যাবে, উপরের দিকে যাবে, এদিক দিয়ে আঁকছি। কি ফোর্স এটা, বুয়ান্ট ফোর্স, এটা হলো বুয়ান্ট ফোর্স। ঠিক আছে, এদিকে যাবে। তাহলে এবার দেখো কি টাইপের কাপেল তৈরি হচ্ছে। তুমি ঠেলেছিলে কোন দিকে, ক্লকওয়াইজ, কাপেল কোন দিকে তৈরি হলো,
ঠেলে চিড়ে কোন দিকে, ক্লকওয়াইজ। কাপেল কোন দিকে তৈরি হলো, ক্লকওয়াইজ। দেখো এ ক্লকওয়াইজ কাপেল দিচ্ছে, ও ক্লকওয়াইজ কাপেল দিচ্ছে, তাহলে আমি কি লিখতে পারি, কাপেল ইজ ক্লকওয়াইজ হুইচ ফার্দার টপেলস দ্য বডি, টপেলস দ্য বডি মানে আর অরিজিনাল পজিশানে ফিরে যাবে না। এগুলো সব লিখবে, যে কথাগুলো বলছি এগুলো লিখবে, ইট উইল নট গো ব্যাক টু অরিজিনাল পজিশান। ঠিক আছে তো, বোঝা গেল? তাহলে এটাতে বডিটা ঘুরে পড়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে তো, এরকম নয় কিন্তু জলের ভেতরে ঢুকে যাবে, বডিটার জাস্ট কনফিগারেশনটা চেঞ্জ হবে। আচ্ছা, এই যে কেসটা আমরা এখানে পড়াশোনা করলাম, এই কেসটা হচ্ছে হলো স্টেবল ইকুইলিব্রিয়াম, আর এই কেসটা হচ্ছে হলো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এটা স্টেবল ইকুইলিব্রিয়াম, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আশা করি সবার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে, কোনটা স্টেবল কোনটা আনস্টেবল, কেন হলো, ডায়াগ্রামের উপর বেস করেই আমরা করেছি পুরো। আচ্ছা, এখানে আর একটা কনসেপ্ট তোমাদের জানতে হবে, অনেক জায়গায় পাবে, দ্যাট ইজ কল্ড মেটা সেন্টার। মেটা সেন্টার জিনিসটা কি, ডোন্ট ওয়ারি, ইটস এ ভেরি ইজি থিং। এই লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, বুয়ান্ট ফোর্স, যেখানে বডি সেন্টার লাইনকে কাট করে, যেখানে বডি সেন্টার লাইনকে কাট করে তাকে বলা হয় মেটা সেন্টার। কি বলা হয় এটাকে, এম মানে মেটা সেন্টার। ঠিক আছে, এম মানে মেটা সেন্টার। কেন, এটা লাইন অফ অ্যাকশন অফ ফোর্স, যে জায়গাটা কাট করছে এটাকে মেটা সেন্টার বলা হয়। এবার প্রশ্ন দাঁড়াতেই পারে যে এটা এত পড়ার কি দরকার আছে আলাদা করে, একটা জাস্ট পয়েন্ট মনে রাখবো না, এটার একটা সিগনিফিকেন্স আছে মেটা সেন্টারের। কি সিগনিফিকেন্স আছে, দু জায়গাতেই আমরা মেটা সেন্টারটা আঁকছি, এটার মেটা সেন্টার এখানে আর এটার মেটা সেন্টার এখানে। ঠিক আছে, দেখো যদি মেটা সেন্টার সিজির ওপরে হয়, সিজি মানে জি এর ওপরে হয়, তাহলে লিখবে এটা, ইফ দ্য মেটা সেন্টার ইজ অ্যাবভ দ্য পয়েন্ট জি, ইফ দ্য মেটা সেন্টার ইজ অ্যাবভ দ্য পয়েন্ট জি, দেন ইট ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, আর ইফ দ্য মেটা সেন্টার ইজ বিলো দ্য পয়েন্ট জি, তাহলে আমরা দেখতেই পারলাম ইট ইজ আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাই তো, বোঝা গেছে এটা? সো বুঝতে পারলে মেটা সেন্টারের সিগনিফিকেন্স হলো, মেটা সেন্টারের পজিশন দেখে আমি বলতে পারবো ইট ইজ ইন স্টেবল ইকুইলিব্রিয়াম নাকি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তার সাথে আর একটা জিনিস, এই যে ডিস্টেন্সটা জিএম, ঠিক আছে, এই ডিস্টেন্সটাকে বলা হয় মেটাসেন্ট্রিক হাইট। এটা কেন পড়া হচ্ছে বলে দিচ্ছি। দেখো এটা বেসিক্যালি এটার জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট না, যেখানে অলরেডি এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, এটা ইম্পর্ট্যান্ট নয়, বাট এটার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই হাইটটা যত বেশি হবে এটার জন্য, ঠিক আছে, তত স্টেবিলিটি বাড়বে বডিটার। ঠিক আছে, কেন কি এটা তোমার ওই কাপেলটাকে বাড়াচ্ছে, বেসিক্যালি স্টেবিলিটি বাড়বে, এটুকুই, আর কিছু না। বাট তাই জন্য আমাদের অ্যাটলিস্ট এটা মাথায় রাখতে হবে, হোয়াট ইজ মেটাসেন্ট্রিক হাইট। তো মনে রাখো মেটাসেন্ট্রিক হাইট ইজ নাথিং বাট is equal to GM. ঠিক আছে, সো উইথ দিস উই এন্ড আওয়ার কনসেপ্ট অফ সেন্টার অফ বুয়ান্সি, স্টেবল ইকুইলিব্রিয়াম অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আশা করি বুঝতে কোথাও অসুবিধা হয়নি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু বলবে। আর সেকেন্ড থিং হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ক্লাস করার পরে, থিওরি ক্লাস করার পরে তোমায় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস শিট আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা ভালো করে প্রতিটা অঙ্ক করবে। ঠিক আছে, আগের দিন আমরা 18টা প্রবলেমের প্র্যাকটিস শিট তোমরা পেয়েছিলে, এবার বোধহয় 20টা 21টা মতো প্র্যাকটিস প্রবলেমস দেবো, যেগুলো কিন্তু আমাদের করতে হবে, এবং তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স বিল্ড হবে। ঠিক আছে, প্রতিটা পড়ার পরে আমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, উইথ দ্যাট আই এন্ড দিস লেকচার। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।